বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। 2024-25 আয়কর বছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনলাইনে সফটওয়্যার উন্মোচন করা হয়েছে কয়েকদিন আগে। তো প্রতি বছরের নয়, এবছরও আমি ভিডিও তৈরি করার জন্য বসলাম। যারা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে চান তারা চাইলে আমার ভিডিওটি দেখতে পারেন এবং আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকতে পারেন। তাহলে আপনাদের আয়কর রিটার্ন পূরণ করানোর যে জটিলতা, সেই জটিলতা নিয়ে অনেকটাই সুরাহা এখান থেকে হয়ে যাবে। প্রথমে একটা কথা বলে রাখি, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার জন্য অনেকেই এর নিরুৎসাহিত করে থাকেন। তো এটা পক্ষ বিপক্ষ দুই দিকেই যথেষ্ট মতামত আছে। আপনাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে গেলে অন্তত আয়কর নির্দেশিকাটা সম্পর্কে কিছুটা হলেও ধারণা থাকতে হবে। একেবারেই শূন্য ধারণা নিয়ে আয়কর রিটার্ন দাখিল করা উচিত নয়, এবং সেই সাথে আয়কর পরিপত্র এবং আয়কর আইন এই দুটো একটু জানার দরকার আছে। এগুলো পাবেন কোথায়? এগুলো পাবেন আমাদের যে সরকারি ওয়েবসাইট আছে, অর্থাৎ NBR এর ওয়েবসাইট nbr.gov.bd। এইখানে দেওয়া আছে আয়কর, অর্থাৎ ওয়েবসাইটটাতে যখনই আমরা নতুন করে লগ ইন করবো তখন উপরের এই যে আয়কর নির্দেশিকা, এটাতে ক্লিক দিলে পেয়ে যাবেন। আয়কর পরিপত্র এটা পেয়ে যাবেন, এবং 2023 সালের নতুন যে আইনটাও নিচে খুঁজলে পেয়ে যাবেন। এর মধ্যে কোথাও না কোথাও আছে। তো এখন আমাদের যেটা জানার বিষয়, এই আয়কর নির্দেশিকায় কী কী পরিবর্তন গত বাজেট থেকে এই বছর করা হয়েছে। তো নির্দেশিকার খুব গুরুত্বপূর্ণ অংশ হলো যে আমরা সূচিগুলো দেখি। রিটার্ন কি, রিটার্ন কারা দাখিল করবেন, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। এখানে মূল বিবেচ্য বিষয় হচ্ছে রিটার্ন কেন দাখিল করতে হবে। রিটার্ন কেন দাখিল করতে হবে, রিটার্ন দাখিল না করলে কী কী সমস্যা হতে পারে, কারা কারা রিটার্ন দাখিল অবশ্যই বাধ্যতামূলক। এখানে লেখা আছে 3.5 লাখ টাকার উপরে যাদের আয় রয়েছে স্বাভাবিক ব্যক্তি, যারা মহিলা এবং 65 বছর বয়স তাদের জন্য 4 লাখ টাকার বেশি হলেই তাদের কর দিতে হবে। যারা থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের, এগুলো তাদের জন্য 4,75,000। মুক্তিযোদ্ধাদের জন্য 5 লক্ষ টাকার বেশি হলে তাদের বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে এবং তাদের করের আওতায় পড়ে যাবেন। এবং করের আওতায় না পড়লেও বাধ্যতামূলকভাবে তাদের রিটার্ন দাখিল করতে হবে। এখানে মোটামুটি অনেক অপশন আছে, এই অপশনগুলো আপনারা একটু পড়বেন। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গণকর্মচারী হলেই আপনাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে। গণকর্মচারী কারা? গণকর্মচারী হচ্ছে পেনাল কোড 1860, পেনাল কোড 1860। এই যে আমি পেনাল কোড 1860 এখানে নামায় রাখছি। এখানে মোট 12টি ধারা আছে, 21 নম্বর ধারার 12টি উপধারা আছে। এই 12টি উপধারার মধ্যে যারা পড়বেন তারা গণকর্মচারী। বুঝতেই পারছেন, সরকারি যারা আইনজীবী, সরকারি যারা চাকরিজীবী আছে তারা প্রত্যেকেই গণকর্মচারী। প্রশ্ন হচ্ছে এমপিওভুক্তরা গণকর্মচারী কিনা, এটা নিয়ে গতবার যথেষ্ট মাথা ব্যথা করেছি। সেখানে 12 নম্বর ধারার, এটা গুগল ট্রান্সলেটরে আমি ট্রান্সলেট করে নিয়েছি। ওখানে 12 নম্বর ধারা লেখা আছে, সরকারি চাকরিতে বা বেতনে বা সরকার কর্তৃক কোনো সরকারি দায়িত্ব পালনের জন্য ফি বা কমিশন দ্বারা পারিশ্রমিক। এই কথাটা ব্যাখ্যায় দেওয়া আছে, উপরের যে কোনো বর্ণনার অধীনে থাকা ব্যক্তিরা সরকারি কর্মচারী, সরকার কর্তৃক নিযুক্ত হোক বা না হোক। সেই হিসেবে যেহেতু সরকার কর্তৃক পারিশ্রমিক পায়, সরকারি দায়িত্ব পালনের জন্য এমপিওভুক্ত শিক্ষকরাও গণকর্মচারীর মধ্যে পড়ে। এখানে আরও গুরুত্বপূর্ণ যেটা অংশ দেওয়া আছে, এমপিওভুক্তদের কত টাকা পর্যন্ত রিটার্ন দাখিল বাধ্যতামূলক। 16,000 টাকার ঊর্ধ্বে কোনো অর্থপ্রাপ্তি হলে এমপিওভুক্ত তাদের দিতে হবে। আর সরকারি চাকরির আওতার মধ্যে পড়লে সেগুলো তো কর্মচারীর মধ্যে পড়েই। আর এখানে এক পাতা রিটার্ন বলে একটা অপশন আছে। কারা এক পাতা রিটার্ন দাখিল করবে সেই বিষয়ে আমার আর একটা ভিডিও এখানে ইউটিউবে ছাড়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এবং কিভাবে এক পাতা রিটার্ন দিতে হয় সেটাও ওখানে দেওয়া আছে ওই একই ভিডিওতে, 13 মিনিটের একটা ভিডিও। এখানে এই যে এক পাতা রিটার্নের জন্য এই শর্তগুলো প্রযোজ্য, ওগুলো ওখানে পরিষ্কারভাবে বলা আছে।
এখন আমার মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে রিটার্ন আমরা অনলাইনে দাখিল করব। ভিডিওটি একটু বড় হয়ে যাবে, তো অত্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে যদি ভিডিও দেখেন তবে আপনাদের আয়কর নিয়ে আর সমস্যা থাকার কথা না, আর বিশেষ করে রিটার্ন দাখিল করা নিয়ে। সেজন্য আমি নতুন একটা ট্যাবে গেলাম, ট্যাবে গিয়ে আমরা এখানে লিখব itax.nbr itax.nbr.gov.bd। এখানে যাওয়ার পরেই আপনারা দেখতে পাবেন যে ই রিটার্ন বলে একটা অপশন আছে। যারা নতুন অনলাইনে আয়কর রিটার্ন দিবেন তারা অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন। রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পরে এই জায়গায় 12 ডিজিটের 3 নাম্বার লিখবেন, 3 নাম্বার লিখবেন এবং এখানে আপনার যে ফোন নাম্বারটি আপনার নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সেই ফোন নাম্বারটি লিখবেন, 0 ছাড়া, 0 এখানে দেওয়াই আছে। আর এই ক্যাপচাটি এখানে পূরণ করবেন। এখানে এক এক সময় এক এক ক্যাপচা আসবে, বুঝতে না পারলে এই জায়গায় ক্লিক দেবেন, ক্যাপচা ঘুরে যাবে। তারপরে ক্যাপচা পূরণ করে ভেরিফাই ক্লিক দেবেন। দিলেই আপনি যে নাম্বারটি এখানে লিখলেন আপনার ফোন নাম্বারে ওরা এনআইডির সাথে ভেরিফাই করবে। যদি সঠিক হয়ে থাকে নাম্বার, তাহলে ওই নাম্বারে 6 ডিজিটের একটি কোড আসবে। সেই কোডটি এখানে একটা পেজ আসবে, সেই পেজে দিবেন এবং তারপরে এরকম দুটো ফিল্ড আসবে, দুটো ফিল্ডে একই পাসওয়ার্ড দেবেন। এই পাসওয়ার্ড দেওয়ার সময় মনে রাখবেন যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করে দিবেন। এই পাসওয়ার্ডটিতে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং যে কোনো ধরনের সিম্বল, স্টার, হ্যাশ, এই জাতীয় সিম্বল সব মিলিয়ে 4 ধরনের কম্বিনেশন থাকবে এবং কমপক্ষে 8 ডিজিট হতে হবে। এই কম্বিনেশন না মিললে পাসওয়ার্ডটি তারা নেবে না। তারপরে সেই পাসওয়ার্ড 2 বার দেওয়ার পরে নিচেই ওকে দেবেন, নিচে অপশন থাকবে, দেওয়ার পরেই লগ ইন অপশন বা সাইন ইন অপশন আপনার সামনে চলে আসবে। তো এরকম একটা সাইন ইন অপশন আসলে তখন এই জায়গায় আপনি ওই 3 নাম্বারটি দিবেন এবং যে পাসওয়ার্ড আপনি একটু আগে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে সাবমিট দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম ক্যাপচা আবার পূরণ করতে হবে লগ ইন করার জন্য। যেহেতু আমার এখানে নতুন করে রেজিস্ট্রেশন করার কোনো টিন বা ফোন নাম্বার আমার কাছে নাই, সেজন্য আমি এটা সরাসরি এখন করে দেখাতে পারলাম না। আমি লগ ইন অপশন থেকে শুরু করছি, ওটা আপনারা সহজ এমনিতেই পারবেন, যে কোনো রেজিস্ট্রেশন যেভাবে করে। ZTEVNN এটা গত বছর বা তার আগে গত 3 বছর যাবত ইনি অনলাইনে আয়কর রিটার্ন দেন, সুতরাং ইনার আগের থেকে রেজিস্ট্রেশন আছে। এখন লগ ইন করলাম। লগ ইন করার পরেই ইনার জন্য অপশন হচ্ছে এখন রেগুলার ই রিটার্ন। সিঙ্গেল পেজ রিটার্ন ইনার জন্য হবে না, যেহেতু ইনি গণকর্মচারী। তো সেক্ষেত্রে রেগুলার ই রিটার্ন। দেখেন সিঙ্গেল পেজ রিটার্নে ক্লিক দিলেই এই অপশনগুলো সব কয়টা ওকে হতে হবে। যদি সব কয়টা ওকে না হয় তাহলে সিঙ্গেল পেজ রিটার্নে যাওয়া যাবে না। সিঙ্গেল পেজ রিটার্ন নিয়ে আমার অন্য ভিডিও আছে, ওখানে দেখে নেবেন। সুতরাং রেগুলার ই রিটার্নে ক্লিক দিলাম। রেগুলার ই রিটার্নে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এই সবগুলো ফিল্ড পূরণ হয়ে আছে। এগুলোর কোনো চেঞ্জ লাগবে না, এগুলো যেমন আছে তেমন থাকবে। তারপরে একটু পড়ে দেখাই, এখানে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইয়ার, ইয়েস থাকবে। ফুললি এক্সেম্পটেড ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স বহির্ভূত কোনো ইনকাম আছে কি না, সম্পূর্ণ ট্যাক্স বহির্ভূত ইনার নাই। ইনি যেহেতু বেসরকারি একটি কলেজের শিক্ষক, তাই ইনার লাগছে না। রেসিডেন্ট স্ট্যাটাস, আবাসিক। এখানে ইনকাম, হেড অফ ইনকাম, 7 ধরনের হেড অফ ইনকাম আছে। তো আমরা একটু দফে দফে একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চাকরি যদি করে থাকেন তাহলে চাকরি থেকে কোনো ইনকাম আছে কিনা। ইনি চাকরি করেন, এনার ইনকাম আছে। ইনকাম ফ্রম রেন্ট, ভাড়া থেকে এনার ইনকাম আছে কিনা। এনার কোনো বাড়ি ভাড়া দেওয়া নেই, সুতরাং ইনকাম নেই। যাদের আছে তারা দিবেন বাড়ি ভাড়া থেকে ইনকাম হলে। তারপরে ইনকাম ফ্রম এগ্রিকালচার, কৃষি থেকে ইনকাম আছে কিনা। এনার কৃষি থেকে ইনকাম আপাতত নেই। বিজনেস, ব্যবসা থেকে আয় নেই। ক্যাপিটাল গেইন নেই। ফিনান্সিয়াল অ্যাসেট যদি থাকে সেগুলো সে দিয়ে যাবে, ঠিক দিয়ে যাবে। ফিনান্সিয়াল অ্যাসেট থেকে ইনকাম আপাতত নাই। ইনকাম ফ্রম আদার্স সোর্সেস, অন্য উপার্জন থেকে। এই আদার্স সোর্সেস বলতে যদি কারো প্রাইভেট টিউশনি থেকে ইনকাম থাকে কিংবা অন্য কোনো ধরনের ইনকাম থাকে, সেগুলো এই কয়টার মধ্যে যাচ্ছে না, দেওয়া যাচ্ছে না, তারা এখানে এটাতে ক্লিক দেবেন। কিনা শুধু বেতন থেকে ইনকাম আছে। এরপরে নিচে কিছু অপশন আছে দেখেন,
তিনি কোনো ফার্মের অংশীদার কিনা, কোনো এওপির মেম্বার কিনা। এওপি হলো অ্যালোকেশন অফ পার্সন। আপনারা খেয়াল করছেন এই যে জিজ্ঞাসাবোধক ঘরে কার্সর নিয়ে এলেই হেড অফ দেখায় যে বিস্তারিত যে এটা কী। এরপরে বিদেশ থেকে কোনো ইনকাম আছে কিনা, এরপরে কোনো ছোট শিশু আছে যেমন তার থেকে কোনো ইনকাম আছে কিনা। এখানে একটা জিনিস বলা বিষয় যে ছোট শিশু অথবা ওয়াইফ এদের কাছ থেকে যদি ইনকাম থাকে এবং তারা যদি নিজেরা ইনকাম ট্যাক্স রিটার্নের আওতার মধ্যে না থাকে, তাহলে তারা যদি ইনকাম করে সেই ইনকামটা আপনার ইনকামের সাথে যোগ হবে, সেই হিসেবে এটা দিতে হয়। তো এটা এনার নাই। এরপরে দেখা যাচ্ছে যে লোকেশন অফ মেইন সোর্সেস অফ ইনকাম, কোন জায়গায় উনি চাকরি করেন। তো উনি সিটি কর্পোরেশনের মধ্যে পড়েন না। যার ঢাকা আছে তার ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, অন্য সিটি কর্পোরেশন হলে অন্য। আর যদি সিটি কর্পোরেশনের বাইরে হয়ে থাকে তাহলে ইনি আদার, ইনি সিটি কর্পোরেশনের বাইরে। উনি মুক্তিযোদ্ধার সন্তান কি না, বা নিজে না মুক্তিযোদ্ধা কিনা, উনি কোনো মুক্তিযোদ্ধা নন। এরপরে হচ্ছে মুক্তিযোদ্ধা যখনই ক্লিক দেবো তখনই গেজেট নম্বর চাবে, সুতরাং আন্দাজে দিলে হবে না। এরপরে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী কি না, উনি প্রতিবন্ধী নন। এবং এখানে ওনার কোনো অর্থাৎ ক্লেম বেনিফিট অ্যাজ প্যারেন্টস অর লিগাল গার্জিয়ান অফ এ পার্সন উইথ ডিসেবিলিটি, কোনো ব্যক্তির উনি গার্জিয়ান কিনা যে শারীরিকভাবে প্রতিবন্ধী, সেরকম ব্যক্তির অভিভাবক কিনা উনি কোনো ধরনের। তো উনি তেমন কোনো অভিভাবক নন। ওনার ট্যাক্স রিবেট উনি নেবেন কিনা কোনো বিনিয়োগের ফলে। হ্যাঁ, ওনার বিনিয়োগ থাকতে পারে, এই জন্য ইয়েস দিয়ে গেলাম। এই বিনিয়োগ কত ধরনের সামনে আছে আমরা দেখব রিবেটের সময় বা রেয়াতের সময়। এরপরে হচ্ছে কোনো কোম্পানির উনি স্টেক হোল্ডার বা শেয়ার হোল্ডার পরিচালক কিনা না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। 50,000-এর উপরে ওনার ইনকাম। গত বছর এটা ছিল 40,000, এবছর বাড়িয়েছে। 50,000-এর ইনকামটা কেন, এটা ইয়েস দিলে যে 50,000-এর বেশি যদি আপনার সম্পত্তি হয় তাহলে সেই সম্পত্তিগুলো ব্যাপারেই কর অফিস একটু ফাইলগুলো নিয়ে গুরুত্বের সাথে দেখে। আর 50,000-এর বেশি যদি আপনার সম্পত্তি হয় তাহলে সেই সম্পত্তির বিস্তারিত বিবরণী আপনি দিতে বাধ্য থাকবেন। 50,000-এর নিচে হলে বিস্তারিত বিবরণী না দিয়ে শুধু মোট সম্পত্তি পরিমাণ লিখে দিলেই চলে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এনার সম্পত্তি 50,000-এর 50 লাখের নিচে, 50,000 না, এতক্ষণ ভুল বলেছি, ওটি 50 লাখের নিচে। তো এরপরে মোটর কার ওনার আছে কিনা। এই মোটর কার বলতে 4 চাকার গাড়িকে বোঝাচ্ছে, ওনার নেই। কোনো অফশোর প্রপার্টি আছে কিনা, নেই। এরপরে সিটি কর্পোরেশনের এলাকায় কোনো বাড়ি আছে কিনা, নেই। এরপরে এটা ইয়েস আর নো বলা আছে, এটা হলো আইটি 10B। আইটি 10B হচ্ছে আমাদের যে ব্যয়ের বিবরণী, অর্থাৎ বিস্তারিত ব্যয়ের বিবরণী। তো 5 লাখের উপরে আয় যদি না হয় তাহলে বিস্তারিত ব্যয়ের বিবরণী দেওয়া লাগে না, বাধ্যতামূলক না। এই জন্য নো দিয়ে গেলে ভালো। যে আপনি তারপর কেউ যদি মনে করে যে না আমার ব্যয় কোন কোন খাতে, থাকা খাওয়া প্রত্যেকটা বর্ণনা আমি ধাপে ধাপে দিতে চাই, তাহলে ইয়েস। আর যদি মনে করে কেউ এক কলামে দেবো তাহলে নো দিলেই চলে। এটা পরবর্তীতেও ইয়েস নো করা যাবে, আপাতত ইয়েস আছে, ইয়েস থাক। আচ্ছা, এখানে প্রথম এবার আসছি, এই যে অ্যাসেসমেন্ট হয়ে গেল। এবার ইনকাম, এই প্রত্যেকটা ট্যাব পূরণ করতে হবে। ইনকাম ট্যাবে গিয়ে এই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ চাকরিজীবী হিসেবে উনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন, এমপ্লয়মেন্ট টাইপ, উনি কি সরকারি চাকরি করেন, সরকারি চাকরি করলে উনি আইব্যাস থেকে বেতন পান কিনা। যদি আইব্যাস থেকে, আইব্যাস মানে সরকারি রাজস্ব খাত থেকে যারা বেতন পায় সরাসরি, তো উনি যেহেতু বেসরকারি এমপিও ভুক্ত, সুতরাং উনি গভর্নমেন্ট পে স্কেল পান কিন্তু আইব্যাস থেকে পান না। এই জায়গাটায় বহু বিতর্ক করে মানুষ যে বেসরকারিরা তো প্রাইভেট খাতে যাবে। এই
সেকেন্ডটা আছে প্রাইভেট, কিন্তু না, বেসরকারিরা প্রাইভেটের মধ্যে যাবে না। বেসরকারিরা গভর্নমেন্ট পে স্কেল পাচ্ছেন, গভর্নমেন্ট থেকেই পাচ্ছেন, সেজন্য তারা এই অপশনটাই যাবে। প্রাইভেটে গেলে কিন্তু তাদের আবার হিসেব আলাদা। প্রাইভেটে হিসেব হচ্ছে যে মোট ইনকামের, অর্থাৎ তার যত বেতন ভাতা টাতা সব পায়, সব হিসাব করে তার 3 ভাগের 1 ভাগ বাদ দিতে হয় এবং 2 ভাগের হিসাব করতে হয় যে করের আওতায় পড়ছে কিনা। আর এমপিওভুক্তদের ক্ষেত্রে কিংবা গভর্নমেন্টের ক্ষেত্রে যে নিয়ম, সেটা হচ্ছে যে এখানে অত হিসাব লাগে না, হিসাব সফটওয়্যার থেকেই করে দিবে। তবে এমনিতে আমরা যেটা হাতে কলমে হিসাব করলে বেসিকের সাথে বেসিক যাবে এবং 2টো উৎসব ভাতা যাবে। এই দুটো যোগ করে যদি কর সীমা পৌঁছায় তাহলে তার করের আওতায় আসবে। সেজন্য খুব হিসাবে করেই বিভিন্ন ব্যাপারগুলো দিতে হবে। তো যাও এখানে গভর্নমেন্ট পে স্কেল নট থ্রো পেমেন্ট নট থ্রো আইব্যাস প্লাস প্লাস। এবারে এখানে প্রতিষ্ঠানের নাম দেবেন, কোন প্রতিষ্ঠানে চাকরি করে, এখানে ডেজিগনেশন দেবেন, উনি ডেজিগনেশন দিলাম। এখন এইবার আসছি পার্টিকুলার ওনার বেসিক পে কত। তো ওনার বেসিক পে আমরা একটু দেখে আসি। ওনার বেসিক পে এই তো ওনার মূল বেতন হচ্ছে 26,760 ওনার বেসিক। এবার এইটার সাথে আমরা 12 গুণ দেব, অর্থাৎ 26,760 গুণ 12, 3,21,120 টাকা। 3,21,120 টাকা, এটা হলো ওনার বেসিক পে। হাউস রেন্ট উনি 12 মাসে 12,000 টাকা হাউস রেন্ট পেয়েছেন। মেডিকেল অ্যালাউন্স 500 টাকা করে 12 মাসে 6,000 টাকা পেয়েছেন। বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স 26,760-এর 20%, 5,352 টাকা। 5,352 টাকা উনি বাংলা নববর্ষ ভাতা পেয়েছেন। ফেস্টিভ্যাল অ্যালাউন্স ওই 26,760-এর 25-25 50% মোট পেয়েছেন, 13,380 টাকা। এছাড়া বাড়তি আর কোনো ওনার অ্যালাউন্স কিছু নাই। যাদের বাড়তি থাকবে এখানে খুঁজবেন, খুঁজে দেখবেন যে এই যে এরিয়ার আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, অনেক কিছু অপশন আছে, যাদের যা আছে দেবেন। আর সরকারি হলে অবশ্যই এখানে গভর্নমেন্ট পে স্কেল এই যে এই প্রথমটি দেবেন। আচ্ছা, তো গেল। এখান থেকে আমরা এখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে এগিয়ে যাই। এখন আমরা আবার ব্যাকে যাই, ইনকামে গেলে এই জায়গায় আমরা স্টেটমেন্ট দেখতে পাবো যে ওনার সব মিলিয়ে 3,57,000 টাকা উনি পেয়েছেন। এর ভিতর 23,352 টাকা ওনার কর পড়বে না, কর আসবে হলো 3,34,000 টাকার উপরে, যা কর আওতার মধ্যে পড়ছে না, কারণ মিনিমাম 3.5 লাখ লাগবে। এই যে এখানে কি সুন্দর ছক করে দেওয়া আছে, এটা হচ্ছে ট্যাক্স বহির্ভূত, এটা ট্যাক্সেবল। দেখেন ট্যাক্সেবল বেসিকের উপরে পড়ছে এবং ফেস্টিভ্যাল অ্যালাউন্স পড়ছে। অনেকে তর্ক করেন যে না, বাংলা নববর্ষের উপরে, এটাও তো উৎসব, এর উপরে হবে না। নববর্ষের উৎসব ভাতাটা কর বহির্ভূত, দেখুন সফটওয়্যার থেকে আলাদা করে দিয়েছে, এগুলো আমরা ম্যানুয়ালি করিনি। কাজেই এটা আমরা এগিয়ে যাই। এবার হচ্ছে ওনার রেয়াত। ওনার যেহেতু করই হয়নি, রেয়াত নেওয়ার কোনো দরকার হয় না। তারপরেও যেহেতু রেয়াত ওনার ভাগে পড়ে, উনি নেবেন না কেন? তো কী কী জিনিসের রেয়াত আছে সব কটা হেড আমি একটু বর্ণনা করে দিচ্ছি। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি কারো থাকে, জীবন বিমা, তাহলে তার এখানে ক্লিক দিবেন এবং এই ফিল্ডগুলো আপনারা পূরণ করতে পারবেন। আশা করছি কী কী দেখেন, পলিসি নাম্বার, কোন কোম্পানি, কত, এগুলো বুঝতে পারবেন। ওনার নাই। ডিপিএস থাকলে অবশ্যই এটা দেবেন, ডিপিএসে কোন ব্যাংকে কত টাকা দেন এবং অ্যামাউন্ট দেবেন। এবং এখানে একটা লিমিট দেওয়া আছে, সেই লিমিটের পরে কিন্তু নেবে না। হ্যাঁ, ডিপিএসে একটা লিমিট দেওয়া থাকে। গত বছর 1,20,000 টাকা সম্ভবত লিমিট করে দিয়েছিল। এর উপরে বছরে ডিপিএস আপনি করতে পারেন, কিন্তু তার উপরে 15% তো এর উপরে দেয়, রেয়াত দেয়। তো দেখুন আমরা এখানে 1,30,000 দিই,
দিলাম, এই দেখেন সর্বোচ্চ 1,20,000 পর্যন্ত অ্যালাউ হবে। হ্যাঁ, 1,00,000 অর্থাৎ নেবে না। তো যার ডিপিএস আছে দিবেন, ওনার নাই। অ্যাপ্রুভাল সঞ্চয়পত্র বা সেভিংস সার্টিফিকেট যেটা বলে অনুমোদন, তো এখানে পেনশনার নাকি নন পেনশনার বা এগুলো সব দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার কোন তারিখে ইস্যু হয়েছে, ইনভেস্টমেন্টের পরিমাণ দিয়ে যাবেন। এরপরে এগুলো ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, ইটিএফ এগুলো যাদের আছে তারা দেবেন। লিমিটেড স্টক শেয়ার, সিপিএফ থাকলে দেবেন, গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড, এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে কন্ট্রিবিউশন কত দেবেন। এরপর হচ্ছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, কোনো কোনো বেসরকারি প্রতিষ্ঠানে থাকে, সেগুলো যদি দিতে চান তাহলে প্রতিষ্ঠান কত টাকা দেয়, আপনি কত টাকা সেখানে দেন, প্রতিষ্ঠানের নাম এগুলো দেবেন। এরপর হচ্ছে অ্যাপ্রুভড সুপারঅ্যানুয়েশন ফান্ড, এটা কি কোনো একটা অনুমোদনযোগ্য তহবিল, এটা আপনার যদি থাকে দেবেন, না থাকার দরকার নেই। এটা বেসরকারিদের জন্য কিংবা অন্য কারোর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা বেনেভোলেন্ট ফান্ড। বেনেভোলেন্ট ফান্ড হচ্ছে আমরা যেগুলো কল্যাণ তহবিলের কর্তন, ভবিষ্যৎ তহবিলের যে কর্তন থাকে সেইগুলো, তো বেসরকারিদের 10% কেটে নেয়। তো ইনার এখানে 10% যেহেতু কর্তন হয়, এটা সরকারি কোষাগারেই জমা থাকে, সুতরাং 26,760 টাকা ওনার বেসিক, তার 10% 2676, 12 মাসে কর্তন হয়েছে 32,112 টাকা। কোনো কোনো জায়গায় গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকে, গোষ্ঠী বিমা, ইনাদের নাই। তো এবারে যদি জাকাত ফান্ডে আপনি টাকা দিয়ে থাকেন, তাহলে সেই কোন ইনস্টিটিউটে দিয়েছেন, কত তারিখে দিয়েছেন, কোন পরিমাণ, সেটা এখানে লিখতে হবে। যদি অন্য কোনো অপশন থাকে তাহলে এই জায়গায় আপনারা যাবেন। তারপরে এই আপাতত এনার একটা ফিল্ডে হলো সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার আসছে ওনার ব্যয়ের বিবরণী, এক্সপেন্ডিচার। ব্যয় আপনার বিস্তারিত দিতে আপনি বাধ্য নন, যেহেতু আপনার ইনকাম 5 লাখের বেশি নয়, সুতরাং আপনি চাইলে বিস্তারিত দিতে পারেন। অর্থাৎ এই যে ফুড এক্সপেন্সেস এখানে লিখবেন, থাকার খরচ লিখবেন, এরপর যদি অটো ট্রান্সপোর্ট এগুলো থাকে কিছু দেবেন, যদি ঘরের কিছু আরও হাউস হোল্ড যে এক্সপেন্সেস আছে, অর্থাৎ বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, ফোন বিল, এগুলো দেবেন, বা এগুলো বুঝে বুঝে আপনি দিতে পারবেন প্রত্যেকটাই। তো যেগুলো দেবেন ভালো, না দেবেন যদি মনে করেন যে আমার 5 লাখের উপরে ব্যয় নেই, তাহলে আপনি নো দেবেন। নো দিয়ে একবারে আপনার যেহেতু ইনকাম 3 লাখ সামথিং, আপনি এখানে 2.5 লাখ টাকা বাৎসরিক খরচ দেখাবেন। এখন আপনি দেখেন, খুব ভালোভাবে দেখেন, আপনার 3.5 লাখ টাকার উপরে আপনার ইনকাম ছিল পুরো বছরে, সেখানে 2.5 লাখ টাকা খরচ হয়েছে। সুতরাং আপনার 1,07,000 টাকা এই বছরে কী হয়ে গেছে, জমে গেছে। খুব মজার একটা ব্যাপার দেখেন, এখানে একটা অটোফিল অপশন আছে। গত বছর যারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়েছিলেন, তারা এই অটোফিলে ক্লিক দিলেই বাকি অপশনগুলো এমনিতেই পূরণ হয়ে যাবে। মজার ব্যাপার এখানেই। তা আমি এখন অটোফিল দিয়ে দেখাচ্ছি না, যারা নতুন দেবেন তাদেরটা আগে দেখিয়ে নিই, তারপরে আমি অটোফিলে ওনার ক্লিক দিয়ে দেবো, তাতে সবার জন্যই এক ভিডিওতে হয়ে যাবে। তো আমরা এই টাকা যেহেতু গেল, এখন যদি ওনার প্রথম রিটার্ন জমা হয়ে থাকে বা দেন, তাহলে ওনার আনুমানিক একটা গত বছরের টাকা থাকার কথা, যে আমার সম্পত্তির পরিমাণ কত ছিল। তা আমি এটা একবারে প্রথমে এই জায়গায় লিখে দিতে পারি, দিয়ে আমি সেই অপশনগুলো অ্যাসেট এবং লায়াবিলিটিস মিলিয়ে দিতে পারি। তো অ্যাসেট এবং লায়াবিলিটিস মিলিয়ে দেওয়ার দুটো অপশন আছে। প্রথমে আপনি অ্যাসেট লায়াবিলিটিস মিলাবেন, তারপরে যেটা ঘাটতি হবে বা সেটা গত বছর এটা দেখিয়ে দিতে পারেন প্রথম রিটার্নের ক্ষেত্রে। কিন্তু এটা আসলে নিয়ম না, নিয়ম হচ্ছে আপনার গত বছরের কত টাকা পরিমাণ এই জায়গায় ছিল সম্পত্তি। তো ধরে নিচ্ছি ওনার গত বছরের সম্পত্তি ছিল সব মিলিয়ে 32 লক্ষ টাকা। আর এবছরে ওনার আরও 1,07,000 টাকা খেয়ে পড়ে বেঁচে আছে। সেখানে 33,07,000 টাকা ওনার এই সম্পত্তি এখন হয়ে আছে, কিন্তু সম্পত্তির উপরে দেয়নি,
যেহেতু সম্পত্তি ডিফারেন্স হয়ে আছে, এখানে 0 হয়ে যাবে আর এই জায়গায় এই টাকা এই সম্পত্তিগুলো বসে যাবে। তো এই কেন ওঠেনি? কারণ আমরা সম্পত্তির ঘরে এখনো সেগুলো দিইনি। তো সম্পত্তির কি আছে, যেখানে অনেক হেড আছে সম্পত্তি। তো ওনার কোনো বিজনেস ক্যাপিটাল আছে কিনা, যে নেই। ওনার কোনো নন এগ্রিকালচারাল ল্যান্ড আছে কিনা, ওনার নন এগ্রিকালচারাল ল্যান্ড আছে। ধরে নিলাম এখানে এই জায়গায় কোনো একটা জায়গায় এখানে আছে, যেখানে আছে সেই জায়গার নাম দেবেন। নাম দেওয়ার পরে কয় শতক জমি, সেটা কেনা নাকি উত্তরাধিকার সূত্রে নাকি গিফট, এখানে যাই দেন না কেন অবশ্যই সম্পত্তির মূল্য এটা আপনাকে দিতে হবে, কারণ ওই সম্পত্তিটা নিশ্চয়ই কোনো মূল্য ছিল। এবং এটা মনে রাখবেন, সম্পত্তির এই মূল্য দিতে গেলে প্রথম যখন কিনেছেন কিংবা গিফট পেয়েছেন বা উত্তরাধিকার পেয়েছেন, সেই সময়কার একটা বাজার মূল্য ছিল, সেই বাজার মূল্যটাই এখানে দিতে হবে। সম্পত্তির বছর বছর বা দিনে দিনে দাম বাড়ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি বিক্রি না করবেন ততক্ষণ পর্যন্ত ওই সম্পত্তি কত টাকা মূল্য সেটা নির্ধারিত হয় না। সেজন্য সবসময় ক্রয় মূল্যেই দিয়ে দিতে হবে। তো ধরেন উনি সম্পত্তি ক্রয় করা সম্পত্তি, ওনার 4 শতক জমি আছে, যার মূল্য কেনা ছিল 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। তো এই অ্যামাউন্টটা আপনার এই জায়গায় দিতে হবে। আচ্ছা, গেল। এখানে কথা হলো যে যদি এই সম্পত্তির পেছনে আরও একটু খরচ হয়ে থাকে, তো বছরের শুরুতে ছিল 15 লক্ষ টাকা, পরে আপনি ধরো 1 লাখ টাকা খরচ করেছেন, তাহলে 16 লক্ষ এখানে দেবেন। এটাই ধরা হবে, এটা তখন ধরা হবে না। যেহেতু ওনার খরচ নেই সেজন্য আর করা হয়নি। এরপরে এটা হলো নন এগ্রিকালচারাল ল্যান্ড, অকৃষিজ জমি। তো ওনার কৃষি জমি নেই, যেহেতু কৃষি জমির ইনকামও আমরা দেখাইনি। কৃষি জমির ইনকাম, কৃষি জমি যদি দেখান অবশ্যই কৃষি জমির একটা ইনকাম ওখানে দেওয়া উচিত, তো সেটা নেই। ওনার ফিনান্সিয়াল অ্যাসেট ধরেন কি আছে না আছে, এর মধ্যে দেখবেন শেয়ার, ডিবেঞ্চার, সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট, এগুলো আমরা কিছু ওখানে দিয়ে আসিনি, কিন্তু এগুলো প্রত্যেকটা অপশন বুঝে বুঝে আপনারা দেবেন। আমি চেষ্টা করব পরবর্তী সময়ে আর একটা ভিডিও দিতে, যেখানে এই প্রত্যেকটা অপশন যাতে ফিল্ড কাজে লাগানো মানে ব্যবহার করা যায় এমন একটা ভিডিও বানাবো। এই ভিডিওতে যদি প্রত্যেকটা অপশন দেখাতে যায়, ভিডিওর দৈর্ঘ্য আরও অনেক বেড়ে যাবে। তো এগুলো ফিনান্সিয়াল অ্যাসেট আপাতত দিলাম না, আপনারা দিলেই বুঝবেন। যেমন ডিপিএস দিতে গেলেই ডিপিএসের নাম্বার এগুলো দিয়ে বুঝবেন। হ্যাঁ, লোন গিভেন টু আদার্স, অন্যকে যদি লোন দিয়ে থাকেন, প্রভিডেন্ট ফান্ডে যদি টাকা থাকে তাহলে প্রভিডেন্ট ফান্ডের টাকা এখানে দিয়ে যাবেন। এখানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে ওনার ওই যে বেনেভোলেন্ট ফান্ড, যেটা ভবিষ্যৎ তহবিল, এইটা অনেকে এই জায়গায় সম্পত্তি হিসেবে দেখাতে চান, কিন্তু সমস্যা হচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষকরা জানে না যে তার ফান্ড যে ভবিষ্যৎ তহবিল সেখানে কয় টাকা জমা হচ্ছে। অবসর কল্যাণ তহবিল, সে অবসর কত টাকা জমা হচ্ছে এটা বলতে পারে না, এই জন্যই তারা এই জায়গায় চাইলেও তাদের সম্পত্তি পরিমাণটা দাখিল করতে পারে না। আচ্ছা, এরপরেও আর একটা জিনিস হলো, 50 লাখের উপরে যদি সম্পত্তি না হয়, সেই সম্পত্তি বিস্তারিত বিবরণী কর অফিসে বা করে রিটার্নে দেখাতে আপনি বাধ্য নন, তবে দেখিয়ে দেওয়াটা ভালো। মোটর কার বলতে 4 চাকার গাড়ি বোঝানো হয়েছে, তাহলে আমার ফিনান্সিয়াল অ্যাসেট আমি কোনোটা এখানে আপাতত দিচ্ছি না। মোটর কার, এরপরে হচ্ছে গোল্ড, ডায়মন্ড এবং আদার্স কোনো গহনা আছে কিনা, যদি থাকে আপনি দেবেন। গোল্ড সেটা ইনহেরিটেন্স হতে পারে, গিফট হতে পারে। গিফট হলেও অবশ্যই তার মূল্য আছে, ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে হলেও তার মূল্য আছে। তো ধরে নিচ্ছি ওনার 10 ভরি গহনা আগে থেকে ছিল, তো সেই 10 ভরি মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা। হ্যাঁ, তো ওনার সম্পত্তি পরিমাণ আমি দিয়েছিলাম 32 লক্ষ 33 লক্ষ টাকা, তাহলে 5 আর 15 অলরেডি 20 লক্ষ টাকা হয়ে গেছে। তো তাহলে ওনার আর একটা ফিনান্সিয়াল অ্যাসেট কোথাও না কোথাও আরও একটা জমির পরিমাণ আমরা নিশ্চয়ই এখানে দিতে পারি, যেহেতু সম্পত্তির পরিমাণ ওখানে বেশি দেখানো হয়েছে।
আমরা মেলানোর সাথে এটা দিচ্ছি। ইনহেরিটেন্স এটা 5 শতক জমি দিলাম, এখানে দিলাম আরও 5 20, এটা আরও 10 লক্ষ। তো 10 লক্ষ দিলাম। তো এখানে দেওয়ার পরে দেখুন আর মাত্র 3,07,000 টাকা থেকে যাচ্ছে। এই টাকাটার মধ্যে ফার্নিচার ধরেন আপনার আছে কিছু, তো ফার্নিচার, ইকুইপমেন্টস, ইলেকট্রনিক্স আইটেম মিলিয়ে সব মিলিয়ে আপনার এখানে আরও সব মিলিয়ে দিলেন 15 পিস, এখানে প্রায় 2 লক্ষ টাকার মতো আছে। এর সাথে আর একটা ক্যাশ ইন হ্যান্ড বাকি টাকা আপনি 1,07,000 টাকা দিয়ে দিতে পারেন, অথবা যদি মনে করেন আমার ওখানে ব্যাংকে কিছু আছে তাহলে এখানে যে ব্যাংক এই অপশানে দিতে পারবেন। এই অপশন দিতে পারবেন কারেন্সি, ব্যাংক, ক্রেডিট কার্ড। তো এখানে আপনারা মিলিয়ে দেবেন যে বাকি টাকা কত থাকছে, 1,07,000 টাকা। তো কিংবা আর একটা আপনি দেখিয়ে দিলেন ফার্নিচার বা আপনার মোটরসাইকেল দিতে চাইলে এখানে অ্যাড দেবেন, অ্যাড এখানে লিখে দেবেন মোটর বাইক দিলেন। মোটর বাইক এটা উত্তরাধিকার সূত্রে বা কেনা বা গিফট একটা হতে পারে, এটা দিয়ে দিলেন যে 1 লক্ষ টাকা। অবশ্যই এগুলো রেজিস্ট্রেশন সহ, অর্থাৎ নিবন্ধন সহ। জমির ক্ষেত্রেও তাই, জমি রেজিস্ট্রি মূল্য সহ আপনি অবশ্যই জমির মূল্য এখানে লিখবেন, রেজিস্ট্রি মূল্য। আর সব গহনার ক্ষেত্রেও যে আমলে আপনি গহনাটা পেয়েছেন সেই আমলের মূল্যটাই দিবেন। বর্তমানে মূল্য বেড়ে যাচ্ছে, বাজারের মূল্য বেড়ে যাচ্ছে, সেই বর্ধিত মূল্য দেবেন, তাহলে কিন্তু হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত না বেচবেন ওই জিনিসটা সম্পত্তি হিসেবে তখন বোঝা যায় না। আর যখনই সম্পত্তি বেচবেন তখন ওটা ক্যাপিটাল হিসেবে আপনার এখানে জমা হবে, ক্যাপিটাল হিসেবে জমা হবে ওটা। তো আমরা মোটামুটি এই মাত্র 7,000 টাকা আছে, এই টাকাতে ক্যাশ ইন হ্যান্ড দিয়ে দিলেন, অর্থাৎ এই যে ক্যাশ ইন হ্যান্ড। তখন দেখেন আপনার আর এই ব্যালেন্সটা 0 হয়ে গেল এবং 33,07,000 টাকা আপনার গ্রস ওয়েলথ। এখানে আপনার কোনো লোন আমি দেখাইনি। যদি লোন আপনার থেকে থাকে তাহলে এখানে আপনি লোন নিলেন, লায়াবিলিটিস যাবেন, এই যে বরোইং ফ্রম ব্যাংক, ব্যাংকের নাম দেবেন, এই জায়গায় লোনের পরিমাণ দেবেন, কোন অ্যাকাউন্ট নাম্বার, কোন পারপাসে লোন নিচ্ছেন সেই পরিমাণটা এখানে দিয়ে দেবেন। ভেরি ইজি, ভেরি সিম্পল। সুতরাং আপনারা এটা এখন মেলাতে পারবেন। তারপরেও যদি না মেলাতে পারেন তো আবার দেখবেন ভিডিওটা। আশা করছি আপনারা এই সম্পত্তি ও দায়ের অংশ মেলাতে পারবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ নিয়ে আগায় যাবেন। আগায় যাওয়ার পরে ট্যাক্স অ্যান্ড পেমেন্টের ঘর দেখেন, এখানে 3,34,500 টাকা আছে। তো দেখেন আপনার রেগুলার ট্যাক্স হয়নি, 0, কিন্তু আপনি রিটার্ন পেয়েছেন। তো রিটার্ন পাওয়াটা না পাওয়াটা, কারণ ট্যাক্স হলে তো রিটার্নের কিছুটা সুবিধা নেওয়া যায়। তারপরে এই জায়গায় দেখবেন যে ডু ইউ হ্যাভ এনি সোর্স ট্যাক্সেস, এই উৎসে করের ব্যাপারটা যারা সঞ্চয়পত্র থেকে আয় উপার্জন আছে তাদের ওখান থেকে কর্তন করে নেয়, সেইগুলো ইএস দিয়ে এই অপশন থেকে উৎসে করগুলো কর্তন করা যায়। আমি আর একটা ভিডিওতে কীভাবে উৎসে কর থেকে কর্তন করে, আচ্ছা না, আমি এখানে একটু দেখিয়ে দিই যে ইএস দেবেন, এখানে আপডেট আবার ইএস দেবেন। ইএস দেওয়ার পরে এই জায়গায় দেখেন উৎসে কর আছে, ক্লেম সোর্স ট্যাক্স, ক্লেম এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, রেগুলার, এগুলো অপশন আছে। তো এইখানে গিয়ে যদি আপনি বেতন থেকে কেটে নেয় ইনকাম ট্যাক্স আইব্যাস থেকে, তাহলে আইব্যাসের এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। যদি ব্যাংক ইন্টারেস্ট হয় তাহলে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। যদি সঞ্চয়পত্র হয় তাহলে এখান থেকে সেই রেজিস্ট্রেশন নম্বর দেবেন। রেজিস্ট্রেশন নম্বর দিলেই, সার্চ দিলেই, একদম রেজিস্ট্রেশন নম্বর দেবেন, সার্চ দেবেন, ওই সঞ্চয়পত্র কত টাকা কেটে নিয়েছে সাথে সাথে দিয়ে দেবে। সঞ্চয়পত্র অফিসের সাথে এনাদের সরাসরি যোগাযোগ। এইগুলো যখন হয়ে যাবে তখন আপনি এগুলো যেটা আপনারা আছে সেই সোর্স ট্যাক্স এখান থেকে দিতে পারবেন।
ধরেন আইব্যাস স্যালারি থেকে যদি আপনি যেতে চান তাহলে এই যে আইব্যাস স্যালারির জাস্ট ক্লেম অ্যামাউন্ট দেবেন, দিয়ে সার্চ দেবেন, চলে আসবে। খুব মজার জিনিস। যখন এগুলো সব হয়ে যাবে তখন ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে আবার আপনার ফিরিয়ে নিয়ে যাবে। ফিরিয়ে নিয়ে যাওয়ার পরে এইগুলো দেখার পরেই তো আপনার গো টু রিটার্নে যাবে। গেলে ওই যে কয় টাকা আপনার ট্যাক্স হয়েছিল সেই সোর্স ট্যাক্স থেকে ওটা ডিডাক্ট হয়ে যাবে। তখন এই জায়গায় জিরো অপশন চলে আসবে, আপনার ট্যাক্স বাকি নেই। এখানে এমনিতেই যেমন জিরো অপশন, এই জায়গাটা তখন জিরো এসে যাবে। তো এগুলো আমি আর একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, এমন একটা যদি কেস আমার কাছে আসে। তো এরপরে প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক দেবেন। প্রসিড টু অনলাইন রিটার্ন ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনার রিটার্ন ভিউটা চলে আসবে। এই যে যখনই ক্লিক দেব তখনই রিটার্ন ভিউটা আসবে। পুরো দেখেন রিটার্ন রেডি হয়ে গেছে। এই রিটার্নটা যখনই রেডি হয়ে যাবে সেই সময় আপনার এই সাবমিট রিটার্নে ক্লিক দেবেন, দিলে ইয়েস দেবেন, ইয়েস দিলে রিটার্ন সাবমিট হয়ে যাবে। আর রিটার্ন সাবমিট হয়ে গেলে ট্যাক্স রেকর্ডে গিয়ে আপনি চাইলে এখান থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নেবেন, আপনি চাইলে এখান থেকে রিটার্নের কপি ডাউনলোড করে নেবেন, আপনি চাইলে এখান থেকে এক্সপ্রেস সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন। আর যাদের কল অপশন চলে আসবে তারা পে নাও অপশনে ক্লিক দেবেন এবং ওইভাবে তাদের পেমেন্টটাও এখান থেকে করে নিতে পারবেন। এটা খুবই সোজা আপাতত, যেহেতু এনার কোনো ট্যাক্সের নাই, মানে আওতায় পড়ে নাই, সেজন্য আমি ওটা দিতে পারিনি। তো যাই হোক, এই ছিল মোটামুটি ই রিটার্নের একটা জিরো রিটার্ন দাখিলের পদ্ধতি। আশা করছি সকলেই এটা পারবেন। আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তারপরেও কোথাও কোথাও আটকে গেলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো যে যদি কেউ কোথাও আটকে যান সমাধান ওখান থেকেই করে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।